হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। আজকে আমাদের সঙ্গে জেনপাস ইউজি 2025-এর টপার স্টকে রয়েছে জয়িতা বিশ্বাস এবং সুমাইয়া সিদ্দিকা। জয়িতা 2025 সালে জেনপাস ইউজি পরীক্ষায় 417 জিএমআর র্যাঙ্ক করেছে এবং সুমাইয়ার জিএমআর র্যাঙ্ক হলো 462। এবং আজকের এই টপার স্টকে আমরা জয়িতা এবং সুমাইয়াকে একসঙ্গে নিয়ে কথা বলবো যে ওদের যে এই র্যাঙ্কটা আসলো তার পিছনে ওদের প্রিপারেশন স্ট্র্যাটেজি কি ছিল, ওরা কিভাবে কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করেছে, ওরা কিভাবে নিজের যে টাইমটা সেটাকে ইউটিলাইজ করেছে, এছাড়া আরো কি কি স্পেশাল ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি ছিল যেগুলো ওরা ফলো করেছে। তাহলে চলো আমরা আমাদের আজকের যে এই পডকাস্টটি সেটা স্টার্ট করি এবং জেনপাস ইউজি 2025 সালের টপার স্টকে আজকে আমরা জয়িতা এবং সুমাইয়ার থেকে জেনে নিই যে কি ছিল ওদের টপার হওয়ার পিছনে স্পেশাল স্ট্র্যাটেজি। হাই সুমাইয়া, হাই জয়িতা, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। তো আমরা এক এক করে এখন তোমাদের কাছে যাচ্ছি। সুমাইয়া, শুরুতে বলো যে তোমার যে এই র্যাঙ্কটা তুমি করলে সেই র্যাঙ্কটা করে তোমার কেমন লাগছে অ্যান্ড আলটিমেটলি পরীক্ষার পর কি মনে হয়েছিল তোমার? আমার র্যাঙ্কটা করে খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি এক্সামের পর আমি এক্সপেক্ট করিনি আমার ভালো র্যাঙ্ক হবে। তা এক্সামে স্যাটিসফ্যাকশন একটু কম হয়েছিল, কারণ ফিজিক্স অ্যাটেন্ড একটু কম করতে পেরেছিলাম, তাই ভাবিনি ভালো র্যাঙ্ক হবে। তাই আসলে আমি এক্সামের পর অ্যান্সার কিও মেলাইনি ভয়ে, কিন্তু পরে যখন মেলালাম তখন দেখলাম কাছাকাছি নাম্বার যাচ্ছে। পরে বুঝতে পারলাম যে হ্যাঁ, একটু এক্সপেক্ট করেনি। ওকে, বুঝতে পারলাম। ঠিক। জয়িতা, তাহলে তোমার র্যাঙ্ক হয়েছে 417 এবং তুমি মার্কস পেয়েছো হচ্ছে 58.16। তাহলে তোমার কিরকম সিচুয়েশন ছিল আফটার এক্সাম এন্ড এখন র্যাঙ্কটা আসার পর কেমন লাগছে? র্যাঙ্ক আসার পরে তো ভালোই লাগছে। লাইক এক্সামের পর দিয়ে আসার পর আমি চেক করেছিলাম, তখন দেখছিলাম যে ঠিকঠাক মার্কসই আসছে। তারপরে তো রেজাল্ট এসেছে, তারপরে তো ভালোই হয়েছে, ভালো লাগছে। ওকে, তো এবার আমরা একটু তোমাদের প্রিপারেশন যে জার্নিটা ছিল বা প্রিপারেশন স্ট্র্যাটেজি ছিল সেটার মধ্যে মুভ করবো। তো আমি তোমাদের দুজনের থেকে যেটা জানতে পেরেছি যে তোমরা কিন্তু অ্যাজ এ ড্রপার হিসেবে প্রিপারেশন করছিলে। তো তোমরা কি শুরু থেকেই জেনপাস ইউজির প্রিপারেশন করছিলে নাকি অন্য কোনো এক্সামের প্রিপারেশন করছিলে? সুমাইয়া, ফার্স্টে বলো। আমি অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, বাট ঠিক করে রেখেছিলাম যে আমি প্রত্যেকটা এক্সামই দেব। ওকে, তো তুমি মেইনলি কোন এক্সামটার প্রিপারেশন করছিলে? আমি মেইনলি নিটের প্রিপারেশন নিচ্ছিলাম। ওকে, হ্যাঁ বলো, তুমি কন্টিনিউ করো। ও তারপরে প্রত্যেকটা এক্সাম দেওয়ার পর স্যাটিসফ্যাকশন যেটা হয় পুরোপুরি হয়নি। তারপরে জেমপাসের জন্য প্রিপারেশন নিতে স্টার্ট করেছিলাম, ভেবেছিলাম যদি একটা ভালো র্যাঙ্ক আনতে পারি, প্রিপারেশনটা কন্টিনিউ রেখেছিলাম। ওকে, তো তুমি জেমপাসের জন্য ডেডিকেটেডলি প্রিপারেশন কবে থেকে স্টার্ট করলে? আমি অ্যাকচুয়ালি পড়াশোনা কন্টিনিউ রেখেছিলাম, প্রত্যেকটা এক্সামের পরে আমি পড়াশোনা কন্টিনিউ রেখেছিলাম, কিন্তু মাঝখানে জেমপাসের ডেট দিচ্ছিল না, ডেট লেট করছিল বলে আমার পড়ায় অনেকটা গ্যাপ পড়ে গেছে, আমার পড়ার ইচ্ছাটা উঠে গেছিল। কিন্তু যখন যেদিন ডেটটা দিল সেদিন থেকে আবার জোর দিয়ে পড়তে স্টার্ট করেছিলাম। ওকে, আচ্ছা, বুঝতে পারলাম। আর জয়িতা, তোমার কি ব্যাপার ছিল? আমি তো ওই জুন যখন RIC 1টা স্টার্ট হয়েছিল তখন থেকে আমি স্টার্ট করেছিলাম। RIC 1 নিয়েছিলাম, ওখান থেকে তারপরে স্টার্ট করেছিলাম। এইভাবে তারপরে RIC 2 এইভাবেই করেছিলাম। ওকে, তাহলে মোটামুটি যেটা বুঝতে পারছি যে লাইক তুমি যখন RIC 1 স্টার্ট হয়েছিল ওই মোটামুটি মে মাসের টাইম থেকে তখন থেকে তুমি প্রিপারেশনটা স্টার্ট করেছিলে, তাই তো? জুন থেকে। ওকে, আচ্ছা। এবার এখানে একটা কথা বলো যে তোমাদের যে এই প্রিপারেশনটা ছিল সেখানে একটা জিনিস আমরা যদি ধরে নিই যে তোমরা মোটামুটি দুজনেই অন্য কিছু এক্সামের জন্য প্রিপারেশন করছিলে অ্যান্ড কয়েক মাস আগে থেকে জেনপাস ইউজির প্রিপারেশন তোমরা স্টার্ট করলে। এবার জেনপাস ইউজিতে যেটা থাকে যে টাইম ইন্টেন্সিভ হয় খুব, যেরকম সুমাইয়া বলছিল নিটের জন্য প্রিপেয়ার করছে, তো নিটে কম্পারেটিভলি আমরা অনেক বেশি টাইম পাই, কিন্তু এখানে টাইমটা তুলনামূলকভাবে অনেক কম। তো সেখানে আমাদের যে সেই প্র্যাকটিসটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। অ্যান্ড তোমরা দুজনেই স্পেশালি আমাদের যে প্র্যাকটিস কোর্স RIC-তে ছিলে, জয়িতা RIC 1 RIC 2 দুটোতেই ছিলে অ্যান্ড সুমাইয়া RIC 2-তে ছিলে অনলি। তো সেই ক্ষেত্রে তোমরা এই যখন RIC জয়েন করলে সেটা তোমাদের প্র্যাকটিসে কতখানি হেল্প করেছিল অ্যান্ড তোমাদের প্র্যাকটিস স্ট্র্যাটেজিটা পার্সোনাল কী ছিল? জয়িতা দিয়ে স্টার্ট করি, দেন সুমাইয়ার কাছে যাচ্ছি। প্র্যাকটিস স্ট্র্যাটেজি বলতে স্যাররা আমাদের লেটস ইমপ্রুভ থেকে রুটিন ওয়াইজ দিয়ে দেওয়া হয়েছিল যে কোন দিন কোন ক্লাস হবে, তো সেই ওয়াইজ আমি রিভাইজ করতাম, তারপরে স্যাররা ক্লাসে কোয়েশ্চেন করাতেন, ওখান থেকে প্র্যাকটিস হতো। এইভাবেই করেছি, স্যাররা যেমন করাতেন সেইভাবেই করেছি। ওকে, আর সুমাইয়া তুমি কিভাবে অ্যাপ্রোচ করতে? আমারও সেম, আপনারা যে রুটিনটা দিয়ে দিয়েছিলেন ওটা আমি ফলো করতাম, আর ওটা আমার হেল্পফুল হতো, কারণ আমার রিভিশনের দরকার ছিল জেমপাসের জন্য, যেহেতু আমি মিডফিল্ডে অনেকটা গ্যাপ দিয়ে দিয়েছিলাম। ওটা আমার রিভিশনে প্রচুর হেল্প করেছিল। আর মক টেস্ট আপনি বলেছিলেন যে অনেক আগে থেকে মক টেস্ট দিতে স্টার্ট করো, নয়তো টাইমে ম্যানেজ করতে পারবে না, তাই আগে থেকে মক টেস্ট দিতে, ওই জন্য আমি স্টার্ট করেছিলাম আপনাদের কথা শুনে।
ওকে, তার মানে যেটা বুঝতে পারছি যে তোমরা মোটামুটি আমরা যে একটা রুটিন সাজিয়ে দিয়েছিলাম, আমরা বলেছিলাম যে আচ্ছা তোমরা আরআইসিতে যখন পড়তে আসছো, আরআইসিতে তোমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো, তোমাদেরকে একটা রুটিন দিয়ে দিচ্ছি, এই ওয়াইজ তোমরা রিভিশন করে এই চ্যাপ্টারগুলো পড়ে আসবে, আমরা কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করাবো, তোমরা আমাদের সাথে প্র্যাকটিস করবে, এটা তোমরা ফলো করতে। অ্যান্ড তার সাথে এটা তো ধরো ক্লাস হয়ে গেল, কিন্তু শুধু ক্লাস করে তো আমাদের এক্সাম ক্র্যাক হবে না, সেলফ স্টাডি ইম্পর্টেন্ট। তো ক্লাসের পরে বাকি টাইমটা তোমরা কিভাবে ইউটিলাইজ করতে, ফার্স্টে সুমাইয়া বলো, দেন জয়িতা। ক্লাসে তো স্যার ম্যামেরা মোটামুটি পুরোটা কভার করেই দিতেন। আপনার ক্লাসে যে যতটুকু কভার করতেন আমি ওই দিন ততটাই রিভিশন দিয়ে দিতাম। ওখান থেকে যে এক্সট্রা কোশ্চেন গুলো ডিপিপি থেকে প্র্যাকটিস, প্লাস আমার যদি কোনো জায়গায় আটকে যায় সেগুলো আরেকবার সেকেন্ড বার রিভিশন দেওয়া, এভাবে করে মোটামুটি রিভিশনটা কমপ্লিট করে নিতাম। ওকে, আর জয়িতা তুমি কিভাবে করতে? আমি স্যার ম্যামরা ক্লাসে যে কোশ্চেন গুলো করাতেন ওখানে যেগুলো ভুল হতো বা আমি যেগুলো পারতাম না, হ্যাঁ ওইগুলো রিভাইজ করে নিতাম, এইভাবেই করেছি। ওকে, ভেরি নাইস। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্টে আসি, যে তোমরা দুজনেই একটা ভালো র্যাঙ্ক করেছো অ্যান্ড আমরা এক্সপেক্ট করছি যে তোমরা যে টপ কলেজগুলো রয়েছে সেখানে চলে যাবে। তো তোমাদের দুজনের যে টার্গেটটা, দুজনেরই কি টার্গেট নার্সিং নাকি কেউ প্যারামেডিক্যালও একটা চিন্তাভাবনায় রেখেছো? বলো কেউ একজন। আমার নার্সিং। তুমি নার্সিং যাচ্ছ? ওকে, আর জয়িতা কি ভাবছো? আমারও নার্সিং। তুমিও নার্সিং যাবে, তাই তো? আচ্ছা, তোমাদের দুজনেরই লাইক ড্রিম কলেজ কি রয়েছে এই মুহূর্তে? আমার এমসিকে। তোমার এমসিকে, আর ওকে ঠিক আছে, তাহলে দেখা যাক কাউন্সিলিংয়ে কি হয়। কাউন্সিলিং তো একটা আনসার্টেন একটু প্রসেস, কিন্তু তোমাদের যেহেতু র্যাঙ্কগুলো ভালোই রয়েছে তো চান্স একটা রয়েছে যে তোমাদের ওখানে হয়ে যাবে। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে আজকে তোমাদের একসঙ্গে পডকাস্ট শুট হচ্ছে, দেখা গেল ক্লাসে গিয়েও একসঙ্গে দেখা হচ্ছে। অল দ্য বেস্ট দুজনকেই। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্টের মধ্যে আসি, সেটা হচ্ছে মক টেস্ট। ওকে, কারণ কি তোমাদের 90 মিনিটসে 100টা কোয়েশ্চেন সলভ করতে হবে জেনপাস ইউজিতে, যেটা কিনা চ্যালেঞ্জিং বিষয়। এবং আমরাও আমাদের প্রচুর স্টুডেন্টের সঙ্গে কথা হয়েছে যখন আমরা সেন্টার ভিজিটে গিয়েছিলাম, যারা ধরো তোমাদের সঙ্গে আরআইসিতে বা ড্রিম ব্যাচে যে কোনো ব্যাচে পড়েছে বা ইউটিউব থেকেও পড়েছে, তো তাদের সঙ্গে গিয়ে আমরা যখন কথা বলছি, বেশ কিছু স্টুডেন্টের সঙ্গে আমার কথা হয়েছে যে ওরা এক্সাম হলে প্যানিক করে গেছে। ওরা কোয়েশ্চেন দেখে বুঝতে পারছে যে আমি সমস্ত কিছু করতে পারবো, কিন্তু ওই যে টাইম ম্যানেজ করাটা, সেই টাইম ম্যানেজ করাটা প্রবলেম হয়েছে। তো তোমরা একটু নিজেদের এই যে মক টেস্ট স্ট্র্যাটেজিটা সেটা শেয়ার করো। অ্যান্ড তার সঙ্গে আরেকটা জিনিস আমি তোমাদেরকে অ্যাড করতে বলবো, যে এক্সাম হলে তোমার মানে মাইন্ডসেটটা কীরকম ছিল? তুমি শুরুতে কোনো কিছু যদি বাই চান্স ঘাবড়ে গিয়ে থাকো, সেটা কীভাবে হ্যান্ডেল করেছিলে, নাকি তুমি পুরোটাই কনফিডেন্টলি দিয়েছিলে? তো এক এক করে শুনি, ঠিক আছে? ফার্স্টে জয়িতা বলো, দেন সুমাইয়া। ওকে, মক টেস্ট আমি এক্সামের অ্যারাউন্ড 1 মান্থ আগে থেকে স্টার্ট করেছিলাম। তো আমার মানে প্যানিক অতটা হয়নি। আমার মানে চ্যাপ্টার গুলো ঠিকঠাক করে পড়া ছিল, তো পেপারে দেখে মক টেস্ট যখন দিতাম তখনও কিছু ভয় লাগেনি। আর এক্সামেও কিছু মনে হয়নি, সবই কমন ছিল, সবই মানে ইজি ভাবে হয়ে গেছে সবকিছু। ওকে, আর সুমাইয়ার কিরকম সিচুয়েশন ছিল? আমি মক টেস্ট যখন দিতে ফার্স্টের দিকে স্টার্ট করেছিলাম তখন আমার একটু টাইম ম্যানেজমেন্টে প্রবলেম হচ্ছিল, কিন্তু পরের দিকে ধীরে ধীরে আমার মানে টাইম ম্যানেজ হয়েছিল। আর এক্সামের দিন মোটামুটি ঠিকঠাকই ছিল, মানে কোশ্চেন দেখার পরও ভালোই লেগেছিল যে হ্যাঁ পারবো, প্র্যাকটিস করার মধ্যে থেকে কোশ্চেন এসেছে, তো প্যানিক করিনি। আচ্ছা, তো এই যে তোমরা বললে এক্সাম হলে তোমাদের মাইন্ডসেটে কোনো রকম প্রবলেম হয়নি, অনেকে ঘাবড়ে যায়, অনেকে করতে পারে না, সেটাতে প্রবলেম হয়নি। তো আমি কি এটা ধরতে পারি যে লাইক এই যে তোমরা ওখানে কি কনফিডেন্ট ছিলে, সেটার পিছনে তোমরা যে এতগুলো কোয়েশ্চেন প্র্যাকটিস করেছো অ্যান্ড মক টেস্টটা রেগুলার দিয়েছো, সেটার এফেক্ট ছিল? তো আমি যদি নেক্সট ইন ফিউচার যারা এক্সাম দেবে তাদের জন্য যদি জিজ্ঞেস করি, তোমার মতে ফার্স্টে সুমাইয়া বলো যে তোমার মতে মক টেস্ট দেওয়া কতটা ইম্পর্টেন্ট? স্যার, মক টেস্ট দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ এখানে টাইমটা প্রচুর কম থাকে আর সেই তুলনায় কোশ্চেন অনেক বেশি অ্যাটেন্ড করতে হয়। তো আমি যদি মক টেস্ট আগে থেকে দিয়ে টাইম ম্যানেজ না করতে পারি যে কতটা কোশ্চেন আমি কত মিনিট দেবো, তাহলে এক্সামে গিয়ে ওটা প্রচুর প্রবলেম করবে। কারণ এক্সাম সেন্টারে কয়েকটা কোশ্চেন করার পরে দেখবে অলরেডি এত টাইম কেটে গেল। তো আমার মক টেস্ট দেওয়ার জন্য আমার কাছে ওটা প্রচুর হেল্পফুল হয়েছিল, যে এক্সামটা মানে আমি টাইমটা ঠিক মতো ম্যানেজ করতে পেরেছিলাম টাইমের সঙ্গে। এবার জয়িতার কাছে যাব। আমি আরেকটা কোয়েশ্চেন অ্যাড করছি। তুমি আরআইসি 1 আর আরআইসি 2 দুটোতেই ছিলে, আমাদের সঙ্গে ক্লাসের মধ্যে তুমি 5,500-এর কাছাকাছি কোয়েশ্চেন সলভ করেছো। এই যে তুমি বললে যে এক্সাম সেন্টারে কি আমার দেখে সবই তো কমন, এই সমস্ত ব্যাপারটা আমি যদি তোমাকে বলি আরআইসি করার আগের জয়িতা এবং আরআইসি করার পরের জয়িতা, তার মধ্যে কি ডিফারেন্স তো প্রচুর ছিল। তার মানে আমরা ক্লাসে যে কোশ্চেন গুলো করেছি মানে ওগুলো নতুন নতুন কোয়েশ্চেনে আরো মানে আমি দেখেছি, আরো সম্মুখীন হয়েছি ওগুলো কোশ্চেনের সামনে। তো আরো মানে প্রিপারেশন আরো বুস্ট আপ হয়েছে। তারপরে মক টেস্টেও নতুন নতুন প্রচুর কোশ্চেন দেখেছি। তো এইভাবে মানে মক টেস্ট দেওয়া তো খুবই ইম্পর্টেন্ট। টাইম ম্যানেজমেন্টের ওখানে একটা ব্যাপার আছে,
কত কোন সাবজেক্টে কত টাইম লাগছে। ওখানে মক টেস্টে আমাদের লেটস ইমপ্রুভের অ্যাপে ওখানে দেয়া থাকে যে কোন সাবজেক্টে তুমি কত টাইম ইউটিলাইজ করলে। তো ওখান থেকে মানে বোঝা যায় যে ঠিক আছে আমার এই সাবজেক্টে আমার টাইম বেশি হচ্ছে, তাহলে নেক্সট মক টেস্টে আমাকে কম করতে হবে। মানে লাইক বায়োলজি, ইংলিশ অ্যান্ড এলআর যেটা লজিক্যাল রিজনিং, ওখানে তো ইজি থাকে, মানে ওখানে তো মানে টাইমটাকে আরো বাঁচিয়ে কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্সে ইউটিলাইজ করতে হবে। তো এইগুলো মানে মক টেস্ট থেকে খুব মানে উপকার হয়েছে। এবার আমি একটা জিনিসের মধ্যে হলে 5টা সাবজেক্ট আমাকে লিখতে গেছে, প্রত্যেকটা সাবজেক্টে কুড়িটা করে কোয়েশ্চেন, এরকম যেটা বললো আমাকে ইংলিশ, লজিক্যাল রিজনিং আর বায়োলজিতে টাইম সেভ হবে, সেই টাইমটা গিয়ে তোমাদের কোয়েশ্চেন অ্যাটেম্প স্ট্র্যাটেজি কি, লাইক তোমরা কোন সাবজেক্টটাকে ফার্স্টে করেছিলে বা কোন সাবজেক্টটাকে পরের জন্য রেখেছিলে। আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, লজিক্যাল রিজনিং কত কত টাইম লেগেছে? ফার্স্টে আমরা জয়িতার থেকে শুনি, দেন সুমাইয়া। এক্সামে লজিক্যাল রিজনিং করতে আমার একটু বেশি টাইম লেগে গেছিল, কারণ আমাদের এবারে 25 কিছু মানে আউট অফ দ্য বক্স টাইপ 2-3টে কোয়েশ্চেন ছিল। তো ওখানে ওইগুলো মানে লজিক্যাল রিজনিং এত সহজ, এবার ওই কোয়েশ্চেন গুলো দেখে মনে হচ্ছে যে এগুলো তো পারছি না, তখন একটু মানে কেমন খারাপ লাগছিল। তারপরে তাও কমপ্লিট করে তারপরে আমি কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স করেছি। তো মক টেস্টেও আর এক্সামেও আমি ফার্স্টে বায়োলজি করতাম, তারপরে ইংলিশ করতাম, তারপরে রিজনিং করতাম, তারপরে ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি, এইভাবে। জয়িতার যেটা প্ল্যান ছিল যে বায়োলজি, ইংলিশ, কেমিস্ট্রি। এন্ড সুমাইয়া, তোমার কি প্ল্যান ছিল? আমার বায়োলজি, ইংলিশ, দেন লজিক্যাল রিজনিং, কেমিস্ট্রি, লাস্টে ফিজিক্স। আচ্ছা, বাট লজিক্যাল রিজনিং না স্যার, কারণ ফিজিক্সে বেশি টাইম দিয়ে ভালোভাবে করতে হবে, ওই জন্য শেষের জন্য বাঁচিয়ে রাখা। গুড গুড। আর লজিক্যাল রিজনিং স্যার এক্সামের আগে, মানে আমি তো আগে লজিক্যাল রিজনিং অত প্র্যাকটিস হয়নি, তো ফার্স্টের দিকে যখন অ্যাটেন্ড করতে স্টার্ট করেছিলাম মক টেস্টে তখন হতো না, কিন্তু ক্লাস করার পর প্র্যাকটিস করার পর এক্সামে গিয়ে আমার লজিক্যাল রিজনিং খুব হেল্পফুল হয়েছে। মানে আমি যখন পারছিলাম আমার নিজের খুব ভালো লাগছিল যে আমি লজিক্যাল রিজনিং এর অ্যান্সার গুলো খুব স্পিডে আর ভালোভাবে অ্যাটেন্ড করতে পারছি। সেটাই। আচ্ছা সুমাইয়া, অ্যাকচুয়ালি তুমি জানো তো, তুমি যেহেতু RIC 2 তে পড়ছিলে, ওকে, RIC 2 তে আমি করেছিলাম লজিক্যাল রিজনিং, রাগিব স্যার করিয়েছিল, ইমরুল স্যার করিয়েছিল, লাইক আপনার 3টে ক্লাস করিয়েছিলাম ফার্স্টের দিকে। সেই জন্য প্রায় একটা কোয়েশ্চেনকে হয়তো 2 রকম ভাবে ভাবার কথা শিখেছিলে। এই স্যার হয়তো এইভাবে অ্যাপ্রোচ করছে, ওই স্যার ওইভাবে অ্যাপ্রোচ করছে, সেটা একটা তুমি বেনিফিট পেয়েছিলে। তো এটাদের তো তখন বোধহয় শুধু ইমরুল স্যার আর রাগিব স্যারই করিয়েছে RIC 1 এ। তো আপনারটা খুব হেল্পফুল হয়েছিল, আপনি যেভাবে লজিক্যাল রিজনিং গুলো স্টার্ট করেছিলেন আমার খুব ইজি লাগতে স্টার্ট হয়েছিল লজিক্যাল রিজনিং। আচ্ছা, তো এবার একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি যে তোমরা লেটস ইমপ্রুভের সম্পর্কে প্রথম কবে এবং কোথা থেকে জানতে পারলে? ভাইয়া বলো। আমি হচ্ছে মানে জেমপাসে প্রিপারেশন নেওয়ার জন্য আমি নিজে ফার্স্টে বুঝতে পারছিলাম না কোথা থেকে প্রিপারেশন নেবো। তারপর আপনাদের ভিডিও, মানে আমি ভিডিও ক্লাস দেখেছিলাম ইউটিউবে, আমার খুব ভালো লেগেছিল ক্লাসটা, ওই জন্য আমি এনরোল করেছিলাম। কয়েকদিন ক্লাস করার পর আমার খুব মানে ভালো লেগেছিল বলে আমি মক টেস্টও জয়েন করেছিলাম, RIC 2ও জয়েন করেছিলাম। প্লাস সিরিয়াসলি স্যার মানে ইংলিশটা আমার খুব হেল্পফুল হয়েছে, মানে আমি ইংলিশ পুরো গ্যাপ পড়ে গেছিল বলে আমি ইংলিশে কিচ্ছু পারছিলাম না, মানে আমি রুলস ভুলে গেছিলাম, কিন্তু শ্রদ্ধা ম্যামের ক্লাস করার পর আমার ইংলিশ পুরো মানে দারুণ ভাবে প্র্যাকটিস হয়ে গেছিল। ওকে, ঠিক আছে, আমি শ্রদ্ধা ম্যামের কাছে মেসেজটা পৌঁছে। ঠিক আছে, জয়িতা তুমি বলো। আমি যখন মানে ভেবেছিলাম যে আমি জেনপাসের প্রিপারেশন স্টার্ট করবো, তখন আমি ইউটিউবে সার্চ করেছিলাম যে জেনপাসের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, ইংলিশই সার্চ করেছিলাম হয়তো। এবার ওখানে ম্যামের শ্রদ্ধা ম্যামের ভিডিও এসেছিল, তো আমি ওইটা করেছিলাম, আমার মাও তখন পাশে ছিল। এবার ওইটা করে রেখে দিয়েছিলাম, তারপরে অনেকদিন বাদে আমি তখন ভালো এবার সত্যি পুরো ফাইনালি এবার কিছু ব্যাচে জয়েন করতে হবে। তখন আমার মা বলেছিল যে তুই ওই ম্যামের পড়ানো মায়েরই খুব পছন্দ হয়েছিল, আমারও খুব পছন্দ হয়েছিল। তখন মা বলেছিল যে তুই যদি কোনো ব্যাচ জয়েন করতেই হয় তাহলে ওই ম্যাম যেখানে পড়ান সেই ওটাই জয়েন করবি। তো তখনই আমি লেটস ইমপ্রুভ জয়েন করেছিলাম। আচ্ছা, বুঝতে পারলাম। তো এবার একটা লাস্ট একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের মধ্যে আসি, তারপর আমরা একটা নতুন গেমের মধ্যে এন্টার করি। ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা হচ্ছে, ধরে নাও যে একজন লাইক জেনপাস ইউজিতে ভালো র্যাঙ্ক করেছো তোমরা, এরপর তোমরা যাচ্ছ হচ্ছে একটা মেডিকেল কলেজে পড়তে। এই মুহূর্তে 2026 সালে যারা পরীক্ষা দেবে বা 2027 সালে যারা পরীক্ষা দেবে, কেউ যদি এসে তোমাকে বলে যে ভাইয়া জাস্ট আমাকে একটা অ্যাডভাইস দাও যেটা আমাকে অবশ্যই করতে হবে, আমাকে একটা অ্যাডভাইস দাও যেটা তোমার মতে আমার অবশ্যই করা উচিত, ওকে, তো তোমাদের মতে সেটা কি কি হবে? ভাইয়া ফার্স্টে বলো, দেন আমি জয়িতার কাছে যাচ্ছি। ফার্স্ট তো এটাই বলবো যে লেটস ইমপ্রুভ জয়েন কর, কারণ তোর প্রিপারেশন ওখান থেকে পুরো ডাউন হবে, কারণ স্যারের যেহেতু মানে আপনারা যেহেতু টাইম টেবিল দিয়ে দেন না, ওটাকে ম্যানেজ করতে খুব সুবিধা হয়। মানে সবার তো নিজে থেকে টাইম টেবিলটা ঠিক মতো হয় না,
কিন্তু আপনাদের টাইম টেবিলটা মানে ক্লাস করার পর সেলফ স্টাডির জন্য টাইম বেঁচে যায়, এক্সট্রা কোয়েশ্চেন প্র্যাকটিসের জন্য টাইম বেঁচে যায়। আর এটাই বলবো যে হ্যাঁ, যে পড়াটা কনসিস্টেন্সি রাখতে, পড়ায় যেন গ্যাপ না পড়ে, কারণ একবার যদি পড়াশোনায় গ্যাপ পড়ে যায় না, তাহলে পরে ওটাকে টানতে প্রচুর প্রবলেম হয়। ওকে, অ্যান্ড তোমার থেকে এই অ্যাডভাইসটা পেয়ে আমার একটা জায়গায় ভালো লাগলো ভাইয়া, তুমি নিজেও একটু আগে মেনশন করলে যে যেহেতু মাঝখানে তুমি প্রিপেয়ার করছিলেন, স্বাভাবিকভাবে তোমার কোনো প্র্যাকটিস ছিল না, ইংলিশটা ভুলে গেছিলে, হ্যাঁ। রিকভার করতে আবার টাইম লেগেছিল। হুম। ঠিক, ওকে। অ্যান্ড জয়িতা, তোমার মতে কি করা উচিত? ফার্স্টে তো লেটস ইমপ্রুভ জয়েন করা উচিত, দেন প্র্যাকটিস অ্যান্ড মক টেস্ট, এই দুটোই মেন। আর কনসিস্টেন্ট তো থাকতেই হবে, না হলে তো হবে না। ম্যামরা যেমন ভাবে বলবেন সেইভাবে রুটিন ওয়াইজ। স্যার তো স্যার ইউটিউবে প্রচুর মানে স্টাডি রুটিন শেয়ার করে, ওইভাবে করতাম, ওই রুটিন ওয়াইজ ওইভাবে যেমন কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছেন আর মক টেস্ট। তোমরা এখানে যেহেতু একটা জিনিস বললে যে লাইক আমরা একটা স্ট্রাকচার্ড প্ল্যান বানিয়ে দিতাম, সেটা অনেকেই ভিডিওটা দেখবে, তো তাদের জন্য জাস্ট আমি একটা মেনশন করে রাখি যে প্ল্যান যে কোনো একটাই দেখতে হবে, সেটা ফলো করতে হবে। অনেকে কি হয় যে প্রথমে 60 দিনের প্ল্যান এসে দেখলো, তারপর আবার এসে 40 দিনের প্ল্যান দেখছে, তারপর 20 দিনের, তারপরে পরীক্ষার আগের দিন হাউ টু পাস দ্য এক্সাম উইদাউট স্টাডিং। ওকে, সেটা করলে হবে না, তাই না? যখন স্টার্ট করছো সেই সময় তোমার যতক্ষণ টাইম আছে সেই অনুযায়ী একটা প্ল্যান বানাও, সেটাতে স্টিক করো। আই হোপ যে তোমরাও সেটাই করেছো। ওকে, তো এবার আমরা একটা র্যাপিড ফায়ার রাউন্ডের মধ্যে যাব। ওকে, সেই র্যাপিড ফায়ার রাউন্ডটার জন্য আমরা একটা জেনারেল অর্ডার ফলো করছি। ফার্স্টে সুমাইয়ার উত্তর নিচ্ছি, তারপর জয়িতার উত্তর নিচ্ছি। প্রত্যেকটা কোয়েশ্চেন আমি আলাদা আলাদা করে বলবো না, তোমরা এই অর্ডারে উত্তরগুলো দেবে, ঠিক আছে? কোনো এক্সপ্লেনেশন কিচ্ছু প্রয়োজন নেই, জাস্ট আমি দুটো অপশন দেবো, তার মধ্যে থেকে একটা জিনিস তোমরা চুজ করো। ওকে, তোমাদের র্যাপিড ফায়ারের জন্য ফার্স্ট কোয়েশ্চেন, মুভি অর ওয়েব সিরিজ? ওয়েব সিরিজ। মুভি। ওকে, চা অর কফি? চা, অবভিয়াসলি। চা। এগুলো তো জেনারেল কোয়েশ্চেন হয়ে গেল। এবার স্টাডি রিলেটেড, যে পড়াশোনার দিনে নাকি রাতে? আমার দিনে। আমার রাতে। আচ্ছা, তোমরা পড়াশোনার নোটস সেটা কি পিডিএফ নাকি হ্যান্ড রিটেন নোটস? আমার হ্যান্ড রিটেন। আমার হ্যান্ড রিটেন। ওকে, আর যখন তোমরা আমাদের ক্লাসেস করতে বা যে কোনো ক্লাস ইউটিউবে অ্যাটেন্ড করছো, লাইভ ক্লাস অর রেকর্ডেড ক্লাস? আমি রেকর্ডেড করতাম, আমার টাইমে একটু প্রবলেমের জন্য। আমি লাইভ ক্লাস করতাম। আচ্ছা, যেহেতু আমরা এখানে একটা কন্ট্রাস্ট পেলাম, তোমরা এই দুটো অ্যাডভান্টেজ পারবে যে কেন কি এটা করতে? লাইক সুমাইয়া, হোয়াই রেকর্ডেড, এটা কেন লাইভ ক্লাস? স্যার আমার হচ্ছে আমি ফার্স্ট টাইম মানে টাইম ম্যানেজের প্রবলেমের জন্য রেকর্ডেড ক্লাস করতাম। সেকেন্ড হচ্ছে রেকর্ডেড আমার ইজি হতো এই জন্য, কারণ আমার একটা জিনিস একবার বোঝার পর আরেকবার প্রবলেম হতো, তো আমি আবার ব্যাক করে হয়তো কখনো কখনো 3-4 বার বুঝতে হতো, তো সুবিধা হতো, ওটা আমি ব্যাক করে করে বারবার দেখে নিতাম। গট ইট। আর রেকর্ডেড আমার হ্যান্ড রিটেন নোটস বানাতেও আমার সুবিধা হয়। বুঝতে পারলাম। আর জয়িতা? আমি তো ফার্স্টের থেকে আমি রেকর্ডেড ক্লাস আমার ভালো লাগতো, কিন্তু তারপরে এই পরীক্ষা পিছিয়ে যাচ্ছে এই ডিপ্রেশনের মধ্যে, তারপরে ভালো লাগতো না, তারপর থেকে আমি লাইভ ক্লাস করা শুরু করেছি। আর ওখানে ইন্টারাকশন হতো, কোনো ডাউট থাকলে সেটাও জিজ্ঞেস করা যেত, তারপর থেকে আমি লাইভ ক্লাস স্টার্ট করেছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করবো, আমাদের এই ডাউট ক্লিয়ার করা সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, অ্যান্ড আমি তোমাদেরকে কনস্ট্যান্টলি নোট, তোমাদের যে গ্রুপটা ছিল সেখানে তোমরা প্রচুর ডাউটস পাঠাতে আর একজন আরেকজনের ডাউটগুলো সলভ করতে। আর আমি স্টুডেন্টদেরকে প্রত্যেকবার বলি যে লাইক শুধু না, অন্যদের প্রবলেমগুলো সেগুলো সলভ করো। এটা তোমাদের কতখানি হেল্প করেছে বলো জয়িতা, বলো। এটা তো অনেক হেল্প করেছে। আমি সেই রাত 2টো, 1টা, 1:30, 2টো ওই সময়ও আমি কোনো ডাউট পাঠাচ্ছি, তো কেউ না কেউ তখন থাকতো করে দিত, তো এইটা খুব হেল্প করেছে। এটা আমাদের গ্রুপের মধ্যে সবাই খুব হেল্পফুল ছিল। অ্যান্ড সুমাইয়া? ওটা আমারও হেল্প করেছিল, কারণ আমি দেখতাম আমার যে সেম প্রবলেম দেখছি অন্য কারোর সেম প্রবলেম, সেই কোশ্চেনটাই গ্রুপে দিয়ে দিয়েছে, আর তার সঙ্গে সঙ্গে অন্য কেউ সলভও করে দিয়েছে, আমাকে ওয়েটও করতে হয়নি। ওটা আমার বেশ সুবিধা হতো, পেয়ে যেতাম সঙ্গে সঙ্গে। এবার আমাদের র্যাপিড ফায়ার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, লং স্টাডি আওয়ার্স অর শর্ট স্টাডি আওয়ার্স? শর্ট স্টাডি আওয়ার্স, মানে অল্প অল্প করে মিডিলে একটু ব্রেক নিলে আমার মানে একটু সুবিধা হয়। আমারও শর্ট স্টাডি আওয়ার্স। ওকে, ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের টপার স্টক। তোমাদের থেকে আমরা বেশ অনেক কিছু জানতে পারলাম, অ্যান্ড লাইক আমার তো জেনে খুব ভালো লাগলো, অ্যান্ড আশা করবো যারা ইন ফিউচার দেখছে তাদেরও অনেক বেশ ভালো লাগবে, আর তারা অনেক কিছু জানতে পারবে যে কিভাবে কি অ্যাপ্রোচ করতে হয় না হয়। থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া, থ্যাংক ইউ জয়িতা, অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার। থ্যাংক ইউ স্যার।
থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকের জেনপাস ইউজি 2025-এর টপার স্টকে আমরা জয়িতা এবং সুমাইয়ার থেকে জানতে পারলাম যে ওরা কিভাবে জেনপাস ইউজি 2025-এর প্রিপারেশন করেছিল। ওদের তরফ থেকে আমরা তোমরা যারা 2026 বা 2027-এ পরীক্ষা দেবে তাদের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস পেলাম, যেটা কিনা তোমরা তোমাদের প্রিপারেশনে ইমপ্লিমেন্ট করতে পারো। এবং যারা ভিডিওটি দেখলে তোমাদের ভিডিওটি কেমন লাগলো এবং এখান থেকে তোমরা কি কি ইনসাইট পেলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এবং আপকামিং ভিডিওগুলো দেখার জন্য এবং জেনপাস ইউজি সংক্রান্ত গাইডেন্স পাওয়ার জন্য লেটস ইমপ্রুভ নার্সিং কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ সো মাচ।